শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ মুসাফ হোসেন, বিষয় শিক্ষক ভূগোল, একাদশ শ্রেণী। আজকে আমরা ভূগোলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অধ্যায়। এটা হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। তো আমরা জানি প্রথমে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে কি বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের যে অংশটুকু আছে এটাকে আমরা সাধারণত বায়ুমণ্ডল হিসেবে জানি। অর্থাৎ বায়ুর যে আস্তরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা বায়ুমণ্ডল বলতেছি। এই বায়ুমণ্ডল সাধারণত ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলের বিস্তৃতি এর বিন্যাস স্তর অবস্থিত। তো এরপর যেটা আসছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে। এই উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, প্রথমে যেটা আছে নাইট্রোজেন, তারপর হচ্ছে আপনার অক্সিজেন, আর্গন, হাইড্রোজেন, অক্সিজেন, আর্গন, হিলিয়াম, ওজোন, জলীয় বাষ্প। কীটন। তো এই উপাদানগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, এখানে 58.02%, অক্সিজেন আছে 20.71%, আর্গন হচ্ছে 0.03%, এরপর যেটা আছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। এরপর যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলো হচ্ছে আপনার 0.01%। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বায়ুমণ্ডলীয় উপাদান হচ্ছে ওজোন গ্যাস। এটা পরিমাণ 0.001%। এরপরে বায়ুমণ্ডলে যা থাকে সেটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প সাধারণত বায়ুমণ্ডলের উপমণ্ডলে অবস্থান করে। এরপর আছে কীটন। অন্যান্য মিলে বায়ুমণ্ডলের উপাদানগুলো 100% পূর্ণ করা হয়। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তো বায়ুমণ্ডলের স্তরগুলোকে শ্রেণীবিন্যাস করা হয় সমমণ্ডল ও বিষমমণ্ডল, এই দুই ভাগে তাহলে বায়ুমণ্ডলের স্তরকে ভাগ করা হয়। তো প্রথমে যেটা আছে সমমণ্ডল। সমমণ্ডল বলতে বোঝাচ্ছে যে মণ্ডলগুলোতে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো সমভাবে বিন্যস্ত থাকে, তাকে বলা হচ্ছে কি সমমণ্ডল। এরপর যা আছে বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলে সাধারণত বায়ুমণ্ডলীয় উপাদানগুলো সুষমভাবে বিন্যস্ত থাকে না। এর মধ্যে আছে যেমন বিষমমণ্ডল আর হচ্ছে তাইসমমণ্ডল অন্তর্ভুক্ত। আর সমমণ্ডলের মধ্যে প্রভমণ্ডল, স্ট্রাটোমণ্ডল এবং তাপমণ্ডল, এই তিনটা মণ্ডল অন্তর্ভুক্ত। তো এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে চিত্রটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো এটাকে স্তর করা হয়েছে সাধারণত তাপমাত্রার ভিত্তিতে।
তো তাপমাত্রার ভিত্তিতে স্তর বিন্যাস করার প্রাথমিক যে স্তরটা আছে, প্রথমে আমরা দেখেছি এটা আছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তারপরে যে স্তরটা আছে প্রোপমণ্ডল। প্রোপমণ্ডল, এই মণ্ডলটাই হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মণ্ডল হচ্ছে এই প্রোপমণ্ডল। এই প্রোপমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট উপাদান এখানে আমরা দেখতে পারি। ঝড়, পাহাড়, বৃষ্টি, সবকিছু এখানে দেখা যায়। পাহাড় এখানে দেখা যায়, ঝড় হয়, বৃষ্টি হয়, শিশির, কুয়াশা, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো, ঘটনাগুলো এই স্তরে ঘটে থাকে। তো এই স্তরের সব বৈশিষ্ট্যগুলো হচ্ছে তাপমাত্রা বা দূরত্ব বাড়ার সাথে সাথে এর তাপমাত্রা সাধারণত 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে কমে যায়। একে আমরা সাধারণত বলি নরমাল ল্যাপস এটাকে বলা হয়। তো এই স্তরে সাধারণত ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। এই স্তরের সবচেয়ে শেষের প্রান্তে যেটা থাকে ট্রোপোপজ বা ট্রোপোব্রেথি। এরপর থেকে সাধারণত স্ট্রাটোমণ্ডল শুরু হয়। তো তারপরে আমরা যে বৈশিষ্ট্যগুলো আছে, এখানে সাধারণত বায়ুর তাপ খুবই বেশি থাকে এবং জলীয় বাষ্পের 75% এখানে সংগঠিত হয়ে থাকে। এরপর উপমণ্ডলের পর যে বৈশিষ্ট্যগুলো আছে, তারপর হচ্ছে তোমার বায়ুমণ্ডলের যে 75% এটা ধারণ করে থাকে এবং এটা স্তরটা হালকা হওয়ার কারণে সেখানে ধুলা বালি এই কম্পোনেন্টগুলো বেশি দেখা যায় প্রোপমণ্ডলে। এরপরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে স্ট্রাটোমণ্ডল। হচ্ছে স্ট্রাটোমণ্ডল, এই মণ্ডলে সাধারণত ওজোন গ্যাস দেখা যায় এবং এখানে এই স্তর দিয়ে তো জেট বিমানগুলো খুব নিরাপদে যাতায়াত করতে পারে। তো এই মণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে দূরত্ব বাড়ার সাথে সাথে সাধারণত তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমার কারণে এবং এখানে ধুলাবালি না থাকার কারণে জেট বিমানগুলো নিরাপদে এই স্তর দিয়ে যাতায়াত করতে যেতে পারে। তো এই স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাসটা আছে সেটা হচ্ছে ওজোন গ্যাস অবস্থিত। তো আমরা জানি যে ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। এটা একটা হচ্ছে গ্যাস যেটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে কি করে শোষণ করে। তো আমরা জানি সূর্যের যে অতিবেগুনি রশ্মি এটা পৃথিবীতে সরাসরি যদি কখনো পড়তো তাহলে পৃথিবীতে জীব জগতের কোনো অস্তিত্ব পাওয়া যেত না, এখানে জীবের প্রাণের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তো এই ওজোন স্তরটাই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং পৃথিবীর জীবগুলোর জন্য যেটা দরকারি বা উপকারী, যেটুকু দরকার সেটুকুই পৃথিবীতে প্রেরণ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্ট্রাটোমণ্ডলে ওজোন গ্যাসের গুরুত্বটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্তর এবং এর গুরুত্ব অপরিসীম। তো এই জন্য আমাদের এখানে এই ওজোন গ্যাসটাকে নিয়ে পৃথিবীতে অনেক ধরনের আলোচনা এবং অনেক বিষয় নিয়ে এটাকে নিয়ে সাধারণত আলোচনা হয়, বিশেষ করে জাতিসংঘের জলবায়ু বিষয়ক যে সম্মেলনগুলোতে।
এখানে আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক যে উষ্ণতা, বৈশ্বিক উষ্ণতার কারণে গ্রিন হাউস গ্যাস ইফেক্টের কারণে দেখেছে ওজোন গ্যাসটা ক্ষয় হয়ে যাচ্ছে। ওজোন গ্যাস ক্ষয়ের কারণ হচ্ছে তোমার গ্রিন হাউস যে গ্যাস, গ্রিন হাউস গ্যাসগুলো আছে যেমন সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং সিএফসি। গ্রিনহাউস গ্যাস গুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সিএফসি। তো এর মধ্যে প্রতিনিয়ত গ্রিনহাউস গ্যাস ইফেক্টের কারণে পৃথিবীর গ্রিনহাউস গুলো তাপকে ধারণ করতেছে, যার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৈশ্বিক উষ্ণতা দেখা দিচ্ছে। ওজোন গ্যাসটাকে যেটা ক্ষয় করে সেটা হচ্ছে সিএফসি, এটাকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনটা সাধারণত এসি বা ফ্রিজ আর এইসব পদার্থ থেকে সাধারণত সিএফসি গ্যাসটা উৎগীর্ণ হয়, তো যেটা আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য যায়। অবশ্যই এই জন্য আমাদের সিএফসি গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমনটা কমাইতে হবে। এজন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে আমাদের। এরপরে যেটা যে স্তরটা আসছে সেটা হচ্ছে মেসোমন্ডল। এটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে এটা সাধারণত হচ্ছে স্ট্রাটোমন্ডলের পরের মন্ডলটা হচ্ছে মেসোমন্ডল। এই মেসোমন্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে গেছে। মেসোমন্ডল হচ্ছে তাপ, একটা হচ্ছে তো আপনার তাপমন্ডল, আর একটা হচ্ছে তোমার মেসোমন্ডল। তো এটি হচ্ছে সবচেয়ে উত্তপ্ত এবং এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি এই মন্ডলটাতে, মেসোমন্ডলে। এখানে তাপমাত্রা হচ্ছে 1440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুর ঘনত্ব এখানে নাই বলতে চলে। বিভিন্ন ধরনের উপাদান যেমন হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নিকেল এসব উপাদান সাধারণত এই মেসোমন্ডলে দেখা যায়। তবে এই মন্ডলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় কর্মকাণ্ডের কারণে এবং জ্যোতিষ্ক এবং মহাকর্ষীয় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এখানে বিভিন্ন ধরনের আয়নের সৃষ্টি হয়, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যে স্যাটেলাইট সিগন্যাল পাঠানো হয়, তো বেতার তরঙ্গ পাঠানো হয়, সেই বেতার তরঙ্গ এই স্তরে সাধারণত বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। তো এই ক্ষেত্রে এই স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটাকে আবার আয়নোস্ফিয়ারও বলা হয়। এখানে প্লাস এবং মাইনাস আয়ন সৃষ্টি হওয়ার কারণে সেখানে দুই ধরনের আধান সৃষ্টি হয় এবং তড়িৎ সৃষ্টি হয়, যেটা বেতার তরঙ্গকে আবার ভূপৃষ্ঠে প্রেরণ করে থাকে। এবং এটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিদ্যমান। এরপরে যে স্তরটা হচ্ছে এটা হচ্ছে এক্সোমন্ডল। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার পর্যন্ত সাধারণত এই স্তরটা বিস্তৃত। এক্সোমন্ডল এটি সাধারণত তাপমাত্রা কমতে থাকে, এখানে -750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এখানে তাপমাত্রা। এটা সাধারণত এক্সট্রা প্ল্যানেটে ঢুকে গেছে। এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর পরিমাণ খুবই কম, তবে
হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণটা এখানে সবচেয়ে বেশি। তো আমরা বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে অবশ্যই আমাদের স্তরগুলোর গুরুত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো? বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আমরা ঝড়, বৃষ্টি, শিশির, তুষার এসব কিছুই দেখা যেত না। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড যে বিভিন্ন উপাদানগুলো আমরা দেখি বায়ুমণ্ডলে, এগুলো সাধারণত জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের মাধ্যমে সাধারণত তাদের কি করে পুষ্টি উপাদান পেয়ে থাকে, তাদের খাদ্য তৈরির জন্য বিভিন্ন দ্রব্যকরণ নাইট্রোজেন থেকে পেয়ে থাকে। এরপরে যেটা আছে আমাদের অক্সিজেন, আমাদের প্রাণীদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আছে অক্সিজেন, যেটা আমরা সাধারণত বায়ুমণ্ডল থেকে পেয়ে থাকি। এরপরে যেটা আছে ওজোন গ্যাস। তো আমরা বলছি যে ওজোন গ্যাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম, যারা সূর্যের অতিবেগুনি আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, যেটা সরাসরি যদি পৃথিবী পৃষ্ঠে আসতো তাহলে হয়তোবা আমরা এই পৃথিবীতে জীবজগতের কোনো অস্তিত্ব খুঁজে পেতাম না। তো এই জন্য ওজোন গ্যাস কি করে অতিরিক্ত সূর্য তাপটাকে শোষণ করে, যেটা অপরিমাণ, যেটা দরকার জীবজগতের জন্য, সেটাই পৃথিবীতে প্রেরণ করে। বিভিন্ন ধরনের আবহাওয়া এবং জলবায়ুগত যে বৈশিষ্ট্য আমরা দেখা যায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক স্থানে, সেটা আমরা লক্ষ্য করতে পেতাম না যদি বায়ুমণ্ডল না থাকতো। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কারণে সেখানে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পের তৈরি হচ্ছে, এখানে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে উদ্ভিদ এবং প্রাণীর জন্য তারা অনেক উপকৃত হচ্ছে, যেটা মানবের অস্তিত্বের জন্য খুবই দরকার। এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা কি পেয়ে থাকি? বিভিন্ন খাদ্য পেয়ে থাকি, যেটা মানুষের জন্য দরকার, সেটাও বায়ুমণ্ডলের অবদান। এরপর যেটা আমরা আসছি যে বায়ুমণ্ডলের গুরুত্ব অন্যতম আরেকটা দিক হচ্ছে যে বিভিন্ন ধরনের এখানে আয়নের সৃষ্টি করে, বেতার তরঙ্গ সৃষ্টি করে, যেটা তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বেতার তরঙ্গ। এই বেতার তরঙ্গটাই এই বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে, যার কারণে আমরা স্যাটেলাইট টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা দেখতে পারি, লাইভ অথবা ভিডিও, যেটাই হোক দিস অ্যান্টিনার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বায়ুমণ্ডল অধ্যায় থেকে এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম অবশ্যই ভালো করে একটু পড়াশোনা করবে। পড়াশোনা করলে যে বিষয়গুলো ভালোভাবে আরো আয়ত্ত করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।